ঘণ্টাখানেক পরে যখন কাশীবাবু সামনের বাগানে একটা মোড়া পেতে বসে আছেন, তখনও তার মাথাটা ভোম্বল হয়ে আছে। চোখের সামনে যা আছে কিছুই দেখতে পাচ্ছেন না। তার মাথার মধ্যে কেবল ঘুরছে, বাঁ পাশে কাত হয়ে হাঁ করে ঘুমোলে একরকম সংকেত, নাক রাখলে তার আবার এক অর্থ, হাই তুললে আবার অন্য ইশারা, আঙুল মটকালে বা আড়মোড়া ভাঙলে তার আর এক ইঙ্গিত। এই সংকেতময় নতুন বিষয়টা অনুধাবন করার পর তার বাহ্য জ্ঞান নেই। ওহ, পৃথিবীতে কত কিছু শেখার আছে। ওকালতি পাশ করে তার তো তেমন জ্ঞানার্জনই হয়নি। এই যে নতুন একটা জগতের দরজা তার সামনে খুলে দিল খাদু, তার বিস্ময়, তার রোমাঞ্চই আলাদা। কাশিরাম আজ অভিভূত, বিস্মিত, বাকরহিত। এরকম তুরীয় অবস্থা না হলে কাশীবাবু ঠিকই টের পেতেন যে তাদের বাড়ির সামনে এই পড়ন্ত বিকেলে একটা পুলিশের জিপ এসে থামলো। পুলিশের ইউনিফর্ম পরা 4 জন লোক নিঃশব্দে নেমে ফটক খুলে ভিতরে ঢুকলো। অগ্রবর্তী লোকটার হাতে একটা কম্পিউটারে আঁকা ছবি। সে বাগানে ঢুকেই সামনে সম্পূর্ণ আনমনা কাশীবাবুকে দেখে থমকে দাঁড়িয়ে ছবিটার সঙ্গে তার চেহারাটা মিলিয়ে বলে উঠল, আরে এই তো। বাকি 3 জনে ছবিটা দেখে কাশীবাবুর সঙ্গে চেহারার আশ্চর্য সাদৃশ্য লক্ষ্য করে খুশি হয়ে বলল, আরে বাহ, মেহনতি করতে হলো না। তবু কানের দাগটা দেখে নেওয়া ভালো, ভুল হলে সর্দার কিন্তু আস্ত রাখবে না। একজন গিয়ে কাশীবাবুর পিছনে দাঁড়িয়ে তার কানটা উল্টে দেখে নিয়ে বলল, বাহ, এই তো কাটা দাগ। এত কিছু হয়ে যাওয়ার পরও কাশীবাবু কিছুই টের পেলেন না। শুধু বাঁ কানে একবার হাত বুলিয়ে গভীর অন্যমনস্কতার সঙ্গে বললেন, ও কিছু নয়, ছেলেবেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে মাঞ্জা সুতোয় কেটে গিয়েছিল। সর্দার গোছের পুলিশটা এগিয়ে এসে বলল, পুলিশের সঙ্গে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আপনাকে আমরা একটা ডাকাতির চার্জে অ্যারেস্ট করতে এসেছি। বলেই লোকটা কাশীবাবুর হাতে একজোড়া হাতকড়া পরিয়ে দিল, আর অন্য একজন একটা মোটা দড়ির এক প্রান্ত চট করে কোমরে বেঁধে ফেলল। কাশীবাবু এবার যেন মাটিতে পা রাখলেন। ভারী অবাক হয়ে বললেন, আরে এসব হচ্ছেটা কি? হ্যাঁ, এসব কি ব্যাপার? আর ঠিক সেই সময়ই কাশীবাবুর দাদু শশীরাম তার বৈকালিক ভ্রমণ সেরে ফিরে ফটক খুলে ঢুকেই পুলিশ দেখে থমকে দাঁড়ালেন। তিনি বিশাল মাপের পুরুষ, হাতে মোটা লাঠি। বাজখাই গলায় বললেন, আমার বাড়িতে পুলিশ কেন হে? কি হয়েছে? কর্তাগোছের লোকটা বিনয়ের সঙ্গেই বলল, আমরা একে অ্যারেস্ট করতে এসেছি, এই যে ওয়ারেন্ট। শশীরাম ওয়ারেন্টের কাগজখানাকে মোটে গ্রাহ্যই করলেন না। গলাটা নামিয়ে বললেন, ওরে বাপু, চার্জটা কিসের সেটা বললেই তো হয়। আগে ডাকাতির, 3-3টে দুর্ধর্ষ দুঃসাহসিক ডাকাতি। শশীরাম বিস্ময়ে চোখ কপালে তুলে বললেন, বলো কি হে? হ্যাঁ, সত্যি নাকি, না মস্করা করছো? আগে মস্করা নয়। শশীরাম ভারী আহ্লাদের সঙ্গে একগাল হেসে বললেন, এই ডাকাতির কেস ঠিক তো? হ্যাঁ, আগে ডাকাতির কেসই। শশীরাম আহ্লাদে ফেটে পড়ে লাঠিসুদ্ধ দুহাত জড়ো করে কপালে ঠেকিয়ে চেঁচিয়ে উঠলেন, জয় মা কালী, জয় মা করাল বদনী। এতদিনে মুখ তুলে চাইলে মা, এতদিনে মুখ তুলে চাইলে। ওরে ও মশে, ও গিন্নি, ও বৌমা, আরে তোমরা সব ছুটে এসো, দেখো দেখো আমাদের কেশো কি কাণ্ড করেছে দেখো। আগেই জানতুম এই বীরের বংশে কাপুরুষ জন্মাতেই পারে না। হাঁক ডাকে নশিরাম ছুটে এলেন। পিছু পিছু কাশীবাবুর ঠাকুরমা কমলেকামিনী দেবী এবং মা নবদুর্গা। নাতির অবস্থা দেখে কমলেকামিনী দেবী ডুকরে উঠলেন, ওরে এই অলব্যে মিনসেগুলো কে রে? হ্যাঁ, আমার কেশোকে অমন করে হাত কড়া পরিয়ে কোমরে দড়ি বেঁধেছে। আঁশবটিটা নিয়ে আয় তো রে মালতী, দেখি ওদের মুরদ খানা। শশীরাম গর্জে উঠে বললেন, খবরদার, ওসব করো না, ওরা আইন মাফিক কাজ করছে। যাও বরং শাঁখটা নিয়ে এসো,
শঙ্খধ্বনি উলুধ্বনি করো সবাই, এতদিনে বেটা বুকের পাটা দেখিয়েছে। কমলে দেবী আকাশ থেকে পড়ে বললেন, শাঁখ বাজাবো, উলু দেব? কেন, কোন মচ্ছব লেগেছে শুনি? আমার দুধের বাছাকে ধরে নিয়ে যাচ্ছে, আর তুমি কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? আজ কোথায় গেল তোমার বীরত্ব? হাতের লাঠি কাছা দিয়ে দাও না ঘা কতক। শশীরাম মাথা নেড়ে বললেন, না না, ওসব তুমি বুঝবে না। স্নেহে অন্ধ হলে কি আর এসব বোঝা যায়? এতদিনে তোমার কেশব মানুষের মতো মানুষ হলো, বুঝলে? ওই ম্যাদামারা নাদুস নুদুস অপদার্থ কাপুরুষ ছেলে কি আর এই বংশে মানায়? আজ ছাই চাপা আগুন বেরিয়ে পড়েছে গিন্নি। আজ দুঃখের দিন নয়, আনন্দের দিন। নসিরাম প্রথমটায় ব্যাপারখানা বুঝতে পারেননি। এখন খানিকটা বুঝে তিনিও গোঁফ চুমড়ে বললেন, ডাকাতি করেছে নাকি বেটা? শশীরাম বুক চিতিয়ে বললেন, তবে ডাকাতি বলে ডাকাতি? তিনটে দুর্ধর্ষ ডাকাতি। এই তো পুলিশ অফিসাররা সামনেই দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে দেখো না। নসিরাম পুলিশের সর্দারকে বললেন, সত্যি নাকি? যে আগে। কাশিরাম এতক্ষণে ফাঁক পেয়ে বললেন, আরে না না, এসব বানানো গল্প। নসিরাম গর্জন করে বললেন, চুপ! ডাকাতি করেছিস তো করেছিস, তার জন্য অত মিনমিন করে কাঁদুনি গাওয়ার কি আছে? হ্যাঁ, বুকের পাটা আছে বলেই তো করেছিস। মাথা উঁচু করে জেল খেটে আয় তো দেখি। নসিরাম আহ্লাদে ফেটে পড়ে বললেন, আহা, ডাকাতি তেমন খারাপ জিনিসই বা হতে যাবে কেন? চেঙ্গিস খাঁ থেকে আলেকজান্ডার, সুলতান মাহমুদ থেকে ভাস্কো দা গামা, কে ডাকাত নয় রে বাপু? আগেকার রাজারাজরাও তো বাপু বকলমে ডাকাত ছাড়া কিচ্ছু নয়। রবিনহুডকে নিয়ে তবে অত নাচানাচি হয় কেন? হ্যাঁ, বলি ও গিন্নি, ওকে বরং একটা চন্দনের ফোঁটা পরিয়ে দাও। ওরে তোরা শাঁখ বাজা, উলু দে, পাঁচজনে জানুক। নবদুর্গা কাঁদো কাঁদো হয়ে বললেন, ও যে রাতে দুধ ভাত খায়, নরম বিছানা ছাড়া শুতে পারে না, ভূতের ভয়ে এক লাঠি থাকতে পারে না। জেলখানায় গেলে কি আর ও বাঁচবে? সেখানে লপসি খাওয়ায়, কুটকুটে কম্বলের উপর শুতে দেয়, মারধর করে। তাছাড়া খবর উঠলে যে বিনয়বাবু বুঝির সঙ্গে ওর বিয়েটাও ভেঙে দেবেন। শশীরাম মোলায়েম গলায় বললেন, বীরের জননী হয়ে কি তোমার এসব বিলাপ মানায় বৌমা? আপাত দৃষ্টিতে ডাকাতি জিনিসটা ভালো নয় বটে, কিন্তু এ তো ভেরুয়াদের কাজ নয় বৌমা, পুরুষকার লাগে। কেশর ভিতরে যে পুরুষকার জেগেছে তা কি টের পাচ্ছ? আহা, আজ যে আনন্দে আমার চোখে জল আসছে বৌমা, বলে শশীরাম ধুতির খুঁটে চোখ মুছলেন। নসিরাম পুলিশের দিকে চেয়ে বললেন, ওহে বাপু, তোমাকে তো ঠিক চেনা চেনা ঠেকছে না। আগে এই সবে নতুন বদলি হয়ে এসেছি। আর তোমাদের কানাই দারোগা, সে এলো না? আগে তিনি আর একটা থানায় বদলি হয়ে গেছেন। শশীরাম বললেন, বাহ, খুব ভালো হয়েছে। কানাই দারোগা কোনো কমের নয়। ওরে বাপু, তোর নাকের ডগায় একটা লোক তিনটে ডাকাতি করে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আর তোর কিনা হুঁশি নেই। ওহে, তোমাদের একটু মিষ্টি মুখ না করিয়ে কিন্তু ছাড়ছি না বাপু। ওরে নরহরি, যা তো, দৌড়ে গিয়ে হাড়ু ময়রার দোকান থেকে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আয়। নরহরি পরি কি মরি করে ছুটল। শশীরাম পুলিশ অফিসারটিকে ভারী বন্ধুর মতো বললেন, শোনো বাবারা, জাঁতা পেশাই করাবে, পাথর ভাঙাবে, ঘানি গাছে ঘোরাবে, কোনোটা যেন ফাঁক না যায়। একেবারে মজবুত করে গড়ে দাও তো বাবা ছেলেটাকে। ছোকরা মুচকি হেসে বলল, ওসব নিয়ে ভাববেন না, আমাদের হাতে পড়লে দুদিন পরেই এর ভোল পাল্টে যাবে। খুব ভালো, খুব ভালো। তা তোমরা এবার দুর্গা দুর্গা বলে এসো গিয়ে, দেরি করে আর কাজ নেই। শুভ কাজে কখন আবার কি বাধা এসে পড়ে বলা তো যায় না। নরহরিও হাঁপাতে হাঁপাতে রসগোল্লার হাঁড়ি নিয়ে এসে হাজির হয়ে গেল। চারজন পুলিশ টপাটপ রসগোল্লা সাফ করে দিল কয়েক মিনিটেই। তারপর জিপে উঠে কাশীবাবুকে নিয়ে রওনা হয়ে গেল। কমলে দেবী এবং নবদুর্গা ডুকরে কেঁদে উঠলেন। জিপে দুজন পুলিশের মাঝখানে বসে কাশীবাবুর মাথাটা ফের ভোম্বল হয়ে গেল। এতক্ষণ যা দেখলেন, যা শুনলেন, তা কি বিশ্বাসযোগ্য? তার বাবা নসিরাম এবং দাদু শশীরাম কি আসলে তার কেউ নন? তিনি কি কুড়িয়ে পাওয়া ছেলে? নইলে তার এই ভয়ঙ্কর বিপদের দিনে
নসিরাম এবং শশীরাম এত বড় বিশ্বাসঘাতকতা করেন কি করে? তিনি যখন ঘোর বিপন্ন, তখন শ্রদ্ধেয় শশীরাম এবং শ্রদ্ধেয় নসিরামের এত স্ফূর্তি আসে কি করে? এ তো সেই রাজা নিরোর মতো আচরণ। যখন রোম পুড়ছে তখন নিরো আহ্লাদে তার বাদ্য বাজাচ্ছিলেন। ছি ছি! পূজ্যপাদ শশীরাম এবং পূজনীয় নসিরাম সম্পর্কে তার সব পূর্ব ধারণা যে তাসের ঘরের মতো ধসে পড়ল। এরপরও যদি বেঁচে থাকেন তবে কাশিরাম হয়তো শশীরামকে দাদু এবং নসিরামকে বাবা বলে ডাকবেন, কিন্তু সেই ডাক কি আর অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসবে? মনের দুঃখে এত অভিভূত হয়েছিলেন কাশীবাবু যে জিপটা তাকে কোথায় নিয়ে যাচ্ছে লক্ষ্যই করলেন না। যেখানে খুশি নিক, তার কিচ্ছু আসে যায় না। পৃথিবীকে তার চেনা হয়ে গিয়েছে, দুনিয়ায় কাউকে বিশ্বাস নেই। এখন পুলিশ তাকে ফাঁসিতে লটকালেও তিনি বিশেষ আপত্তি করবেন না, এবং তার এমন সন্দেহ হচ্ছে যে তার ফাঁসি হয়েছে শুনলে শ্রদ্ধাস্পদ শশীরাম এবং পুণ্যশ্লোক নসিরাম হয়তো বা আনন্দের চোটে হরির লুটি দিয়ে বসবেন। একটা ঘোর জঙ্গলের মধ্যে ঢুকে জিপটা নানা বাঁক নিয়ে খানাখন্দ পেরিয়ে ঝোপঝাড়ের ভিতর দিয়ে একটা দুর্গম জায়গায় এসে থামলো। একজন পুলিশ তার হাতকড়া আর দড়ি খুলে দিয়ে হাতজোড় করে বলল, অপরাধ নেবেন না, আপনার খুড়োমশাই আপনার জন্য অপেক্ষা করছেন, আসুন। কাশিরাম আর অবাক হচ্ছেন না। আজ দুপুর থেকে তিনি বারবার এত অবাক হয়েছেন যে আর অবাক হওয়া সম্ভব নয়। অবাক হওয়ারও তো একটা শেষ আছে রে বাবা। তবে তিনি যতদূর জানেন, তার বড় খুড়ো বাঞ্ছারাম বামুনগাছিতে এবং ছোট খুড়ো হরেরাম হরিদ্বারে থাকেন। এই নীলপুরের জঙ্গলে থাকার মতন বাড়তি খুড়ো তো তার নেই। তবু তাতেই বা কি যায় আসে? নিজের বাপ দাদাই যদি এমন পর হয়ে যান, তাহলে খুড়ো নিয়ে আর মাথা ব্যথা কিসের? জিপ থেকে নেমে তিনি চারটে লোকের পিছু পিছু বেশ গটগট করে হেঁটে গিয়ে একটা গোলপাতার ছাউনিওয়ালা ঘরে ঢুকে একজন লম্বা পাঠানি চেহারার লোকের সামনে দাঁড়ালেন। আপনার ভাইপোকে এনেছি কর্তা, ইনিই খাদু গড়াই। পাঠানি লোকটা বলল, কানের পিছন দিককার দাগটা দেখে নিয়েছিস তো? যে আজ্ঞে কর্তা, এই যে। বলে লোকটা টর্চ ফোকাস করে কাশীবাবুর বাঁ কানের লতিটা উল্টে দিয়ে দেখালো। কাশীবাবু আপত্তি করলেন না। পিছন থেকে কে একজন কাশীবাবুর কোমরে একটা গুঁতো দিয়ে বলল, এর নাম করুন, ইনি আপনার পূজনীয় খুড়োমশাই শ্রী রাখালহরি গড়াই। এ কথায় কাশীবাবু আপত্তিকর কিছুই খুঁজে পেলেন না। এই দুনিয়ার উপর, জীবনের উপর এমনই আস্থা হারিয়ে ফেলেছেন যে এই আখাম্বা লোকটাকে মাসি বলে ডাকতে হলেও তিনি রাজি। সবাই যখন পর, তখন ডাকে আর কি আসে যায়। তিনি তাড়াতাড়ি রাখালহরিকে প্রণাম করে ফেললেন। রাখালহরি বাঘা হাতে তাঁর পিঠ চাপড়ে বলল, বাহ, বেশ বেশ। কাশীবাবু বিলক্ষণ জানেন যে তিনি খাদু গড়াই নন, এবং এই লোকটা কস্মিন কালেও তাঁর খুড়ো নন। তার দুই খুড়ো হরেরাম এবং বাঞ্ছারাম ডাকাবুকো হলেও ডাকাত নন, কিন্তু আজ তার দুনিয়াটাই পাল্টে গিয়েছে। রাখালহরি অতি তীক্ষ্ণ এবং সন্ধানী নয়নে কাশিরামকে যেন কিছুক্ষণ নিরীক্ষণ করে বললেন, না, এ বড় নধর চেহারা, ঘি দুধ খাওয়া শরীর, কসরতের কোনো চিহ্নই নেই। ওরে হাবু, কাল থেকেই একে তৈরি করতে লেগে যা বাবা। কয়েকদিনের মধ্যেই বাড়তি চর্বি ঝরিয়ে একটু চাঙ্গা করে দিবি, বুঝলি? ওদিকে সনাতন আর গাব্বু একটু প্যাঁচ পয়জার শেখাবে, আর গদাই দেবে বন্দুক পিস্তলের তালিম, আর কালীকেষ্ট শেখাবে কম্পিউটার। আর শোন, ওর ভালো নাম হলো ক্ষুদিরাম। খাদু বলে কেউ ডাকবি না, ও নামে শুধু আমি ডাকবো। নীলপুরের জঙ্গলে যখন এই কাণ্ড চলছে, তখন মামুনগড় গাঁয়ে শশীরামের বাড়িতে এক বিরাট কীর্তনের দল এসে হাজির। প্রায় 15-16টা খোল, মেলা, করতাল, কাঁসি, ঢোল বাজিয়ে সে একেবারে উদ্দণ্ড তারক ব্রহ্ম নাম। বাড়ি শুদ্ধ লোক বাইরের বারান্দায় বেরিয়ে এসেছে, এমনকি চোখের জল মুছতে মুছতে কমলে কামিনী দেবী এবং সাথে নবদুর্গা দেবীও। বাড়ির কাজের লোকজন, আত্মীয় বন্ধু সবাই জুটে গেছেন, এমনকি খাদু গড়াইও। কীর্তনিয়ারা নাচতে নাচতে এক এক করে তাদের চক্রের মধ্যে প্রথমে কাশিরাম, তারপর নসিরাম,
তারপর নরহরি থেকে শুরু করে খাদুগড়াই পর্যন্ত সবাইকেই টেনে নিল। কীর্তনটা হচ্ছিল বেশ ভালো, সুরেলা গলা, তালে তালে উদ্দণ্ড নাচ, মাঝে মাঝে উচ্চকিত হরি বল ধ্বনি, মাঝে মাঝে শাঁখ আর উলু, সব মিলিয়ে একেবারে নেশা ধরিয়ে দেওয়ার মতো ব্যাপার। তারপর এক সময়ে জয়ধ্বনি দিয়ে কীর্তন স্তিমিত হয়ে শেষ হয়ে গেল। প্রায় টলতে টলতে নসিরাম, শশীরাম, নরহরি আর অন্য পুরুষরা বেরিয়ে এলেন। তারপর কীর্তনের দলটা টপ করে যেন ভোজবাজির মতো হাওয়া হয়ে গেল। নবদুর্গা দেবী সিধে আর পয়সা দিতে এসে দেখেন কেউ নেই। কীর্তনের দলের সঙ্গে খাদু গড়াইও যে অদৃশ্য হয়েছে এটা প্রথমে কেউ টের পায়নি। টের পেল রাত্রে খাওয়ার ডাক পড়ার পর। নসিরাম হাঁক ডাক করতে লাগলেন, ওরে খাদু কোথায় গেল দেখতো, পালালো নাকি? নবদুর্গাও চেঁচামেচি করতে লাগলেন, তা পালাবে না? দেখো খোঁজ নিয়ে, পোটলা বেঁধে সব নিয়ে গিয়েছে কিনা, যেমন তোমার আক্কেল। ইদানিং কানাই দারোগার দিনে বা রাতে মোটেই ঘুম হচ্ছে না। একটু ঝিমুনির মতো এলেও বিকট সব স্বপ্ন দেখে চমকে ওঠেন, চটকা ভেঙে যায়। ঘুমের সঙ্গে সঙ্গে খিদেও উধাও। মাংস পোলাওয়ের দিকেও তাকাতে ইচ্ছে করে না, এতই অরুচি। ফলে তার শরীর শুকোতে শুকোতে একেবারে দরকচা মেরে সিকি ভাগ হয়ে দাঁড়িয়েছে। আগেকার জামা প্যান্ট সব ঢলঢলে হচ্ছে বলে দর্জিকে দিয়ে ছোট করাতে হয়েছে। ঘন ঘন জল তেষ্টা আর বাথরুম পাচ্ছে। গতকালই খবর এসেছে যে সরকার বাহাদুরের তরফ থেকে রাখাল হরিকে জীবিত বা মৃত অবস্থায় ধরে দিলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু সেটা কানাই বাবুর পক্ষে কোনো আশার বাণী নয়, বরং আশঙ্কারই। এর অর্থ হলো রাখাল হরি যে কতটা ভয়ঙ্কর তা সরকার বাহাদুরও হাড়ে হাড়ে টের পাচ্ছে। পুরস্কারের নোটিশটা থানার নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়ার কথা, তার উপর ঢোল শহরত করে প্রচারের ব্যবস্থা করা। কিন্তু কানাই সাহস করে উঠতে পারেননি। নোটিশ দিলেই রাখাল হরি পাল্টা নোটিশ দেবে। যতই ভাবেন ততই মাথা ঝিমঝিম করে। ডাক্তার বলেছে রক্তচাপ খুব বেশি, উত্তেজনা একদম বারণ। আগে একজোড়া বেশ পুরুষ্ট গোঁফ ছিল কানাই বাবুর, অনেকটা ঝাঁটার মতো। রোগা হয়ে যাওয়ায় মুখে গোঁফটা মানাচ্ছে না দেখে ছেঁটে ছোট করে ফেলেছেন। সকালে থানায় নিজের ঘরে বসে সরু গোঁফে তা দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা করছিলেন তিনি। এমন সময় বিশাল চেহারার নসিবাবু ভারী হাসি হাসি মুখ করে ঘরে ঢুকে বললেন, নমস্কার দারোগা বাবু। তা আপনি এই থানার নতুন দারোগা বুঝি? বেশ বেশ। কানাই দারোগাটা কোনো কাজের ছিল না মশাই। তার আমলেই তো এই তল্লাটে চুরি ডাকাতির একেবারে মোচ্ছব লেগে গিয়েছিল। কি বলবো মশাই, আমার ছেলে কাশিরাম তো 3-3টে দুর্ধর্ষ ডাকাতি করার পরও দিব্যি গায়ে ফোঁ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। কানাই দারোগা ঘুণাক্ষরেও টের পায়নি। এই আপনি এসে তাকে পাকড়াও করলেন। তা তাকে কি সদরে চালান করা হয়েছে নাকি দারোগা বাবু? অবশ্য চালান করাই উচিত, সে অতি বিপজ্জনক লোক। কানাই দারোগা নাক কুঁচকে একটা তাচ্ছিল্যের ফুঁ দিয়ে মাছি তাড়ানোর মতো হাতের ভঙ্গি করে বললেন, কাশিরাম করবে ডাকাতি? এ যে বানরের সঙ্গীত গায়, শিলা জলে ভাসে যায় মশাই। যে রাতে বিড়াল ডাকলে ভয় পায়, 2 কেজি মাল টানতে হাঁপিয়ে পড়ে, 20 কদম হাঁটতে গিয়ে টাল্লা খায়, সে করবে কিনা ডাকাতি? তাও আবার একটা নয়, দুটো নয়, 3-3টে। সত্য যুগ এসে গেল নাকি মশাই? হ্যাঁ? নসিবাবু ভারী অবাক হয়ে বললেন, আহা, কার ভিতরে কোন প্রতিভা লুকিয়ে আছে তা কি আর বাইরে থেকে দেখে টপ করে বোঝা যায়? কিন্তু আপনি তো নতুন মানুষ, কাশিরাম সম্পর্কে এত কথা জানলেন কি করে? কানাই বাবু খ্যাঁক করে উঠে বললেন, কে বলেছে আমি নতুন মানুষ? আমি কানাই দারোগা, আপনি চোখের ডাক্তার দেখান। নসিরাম হাঁ করে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন, ইস, বড্ড ভুল হয়ে গিয়েছে তো। ভালো করে দেখে এখন আপনাকে কানাই দারোগা বলেই মনে হচ্ছে যেন। হ্যাঁ, তা এই তো দিন 20 হলো কাশিরামকে আপনার সেপাইরা গিয়ে ধরে নিয়ে এলো, রীতিমতো ওয়ারেন্ট দেখিয়ে। এখন বললেই হলো যে তাকে ধরা হয়নি?
কানাই দারোগা ফুঁসে উঠে বললেন, হ্যাঁ, আমার তো খেয়ে দেয়ে কাজ নেই যে কাশিরামকে ধরতে যাব। শুনুন মশাই, ছুঁচো মেরে হাত গন্ধ কানাই দারোগা করে না। এখন আমার পাহাড় পর্বতের মতো বিরাট বিরাট ডাকাত নিয়ে কারবার। আপনার ওই ননির পুতুল ছেলে কাশিরামকে নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। বিশ্বাস না হয় নিজেই গিয়ে লকআপটা দেখে আসুন না। দুজন ছিচকে চোর ছাড়া আর কেউ নেই। নসিরাম মাথায় হাত দিয়ে বললেন, সর্বনাশ! তাহলে কাশিটা গেল কোথায়? তাকে লকআপে পিটিয়ে মেরে ফেলা হয়নি তো? গম্ভীর হয়ে কানাই দারোগা বললেন, এই দেখুন নসিবাবু, পুলিশেরও ঘেন্না পিত্তি আছে। যে ফুলের ঘায়ে মূর্ছা যায় তাকে ধরে এনে পেটানোর মতো আহাম্মক তারা নয়। ভালো করে খোঁজ নিয়ে দেখুন গে, হয়তো বুচিকে বিয়ে করার ভয় কোথাও গিয়ে গা ঢাকা দিয়ে বসে আছে। সর্বনাশ, সর্বনাশ! বলতে বলতে নসিববাবু তাড়াতাড়ি থানা থেকে বেরিয়ে ছুটতে লাগলেন। আর ঠিক এই সময়ে নীলপুরের ভয়াল জঙ্গলের একেবারে ভিতরে একটা ভারী নিরিবিলি জায়গায় কাশীবাবু 20 ফুট উঁচুতে শূন্যে একটা দড়িতে ঝুল খেয়ে এক গাছ থেকে আর একটা গাছে যাচ্ছেন। বেশ কৃতিত্বের সঙ্গেই তিনি দড়ি ধরে ঝুলছেন। তেমন কোনো বিকার নেই তার মুখে, বরং একটু যেন হাসি হাসি ভাবই লেগে আছে। এর আগে ভোরবেলা উঠে 4টি ভেজানো ছোলা আর আদা খেয়ে মাইল 4 দৌড়তে হয়েছে তাকে। তারপরে 200 ডন, 200 বৈঠক, মুগুর ভাজা, জুজুৎসু অনুশীলন এবং কুস্তি করতে হয়েছে তাকে। নির্বিকার ভাবেই করে গেছেন। প্রথম কয়েকদিন হাঁফ ধরে যেত, গায়ে প্রচন্ড ব্যথা হতো। আজকাল আর ওসব হয় না। দড়ি ধরে ঝুল খেয়ে এক গাছ থেকে 100 ফুট দূরের আর এক গাছে গিয়ে উঠতে তার বেশ মজাই লাগছে। 20 ফুট নিচে ঊর্ধ্বমুখে দাঁড়িয়ে তার এই কসরত খুব মন দিয়ে দেখছে রাখাল হরি আর তার প্রায় 50 জন স্যাঙাত। প্রত্যেকের মুখেই বেশ শ্রদ্ধার ভাব। রাখালের মুখে একটু তৃপ্তির হাসি। স্যাঙাতদের দিকে চেয়ে বলল, ওরে, ওকে আমি ঠিকই চিনেছিলুম। শত হোক গায়ে আমার রক্তটা তো আছে। যা এলেম দেখাচ্ছে তাতে একদিন আমাকেও ছাড়িয়ে যাবে। কি বলিস তোরা? সবাই একমত হয়ে হর্ষধ্বনি করল। কাশীবাবু 100 ফুট পার হয়ে গাছের ডালে উঠে পড়লেন। তারপর সাবলীল ভঙ্গিতে নেমে মাটিতে পা রাখতেই রাখাল হরি এসে তাঁর পিঠ চাপড়ে দিয়ে বলল, সাবাস, এই তো চাই। মাত্র 20 দিনে তোর যা উন্নতি দেখলাম, অন্যদের 1 বছরেও হয় না। এই সাধুবাদে কাশীবাবুর অবশ্য কোনো ভাবান্তর হলো না। আজকাল তিনি খুবই নির্বিকার হয়ে গেছেন। যা বলা হচ্ছে যন্ত্রের মতো তাই করে যাচ্ছেন। রাখাল হরি এবার ভারী আদুরে গলায় বলল, তা বাবা খাদু, এবার যে তোর হাতে কলমে পরীক্ষা আছে বাবা। আজ রাতেই তোর ডাকাতির হাতে খড়ি। আমি ঠাকুর মশাইকে দিয়ে পাঁজি দেখিয়ে রেখেছি। সন্ধ্যের পর একটা জোর মাহেন্দ্রক্ষণ আছে। কাশীবাবু বিনয়ের সঙ্গেই বললেন, যে আজ্ঞে। প্রথম কাজটা সোজাই দিচ্ছি তোকে, বিপদের তেমন ভয় নেই। খুন খারাপি বা মারকাট আমি কোনোদিনই তেমন পছন্দ করি না। ডাকে হাঁকে হুমকিতে কাজ হয়ে গেলে রক্তপাত না করাই ভালো। আজ তুই দলবল নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়বি। সোজা মামুনগড়, শশীরামের বাড়ি। তোর চেনা বাড়ি, অন্ধি সন্ধি সবই জানা। ভয় ডরের ব্যাপার নেই। শশীবাবুর অবশ্য একটা একনলা বন্দুক আছে বটে, তবে সেটা মরচে ধরে গেছে বলেই খবর। কিরে, পারবি না? কাশীবাবু খুশি হয়ে ঘাড় নেড়ে বললেন, খুব পারবো। খুশি হওয়ার দুটো কারণ আছে কাশীবাবুর। এক, এতদিন পর বাড়ি যাবেন। আর 2 নম্বর হলো বাপ দাদাকে একটা শিক্ষা দিয়ে আসা যাবে। কথাটা ভেবে তিনি বেশ চনমনে বোধ করতে লাগলেন। রাখাল হরি তার দলের দিকে ফিরে বলল, ওরে তোরা সবাই শোন। মহিষবাথানের জঙ্গল থেকে ছিচকে ডাকাতগুলো আমাকে একটা চিঠি দিয়ে জানিয়েছে যে আমার ভাইপো খাঁদু গড়াই নাকি এখন ওদের কবজায়। 10 লক্ষ টাকা মুক্তিপণ পেলে ছেড়ে দেবে। সঙ্গে আবার খাঁদু গড়াইয়ের একটা ছবিও পাঠিয়েছে। মরকটের মতো দেখতে একটা হাড়গিলে চেহারার লোক। দেখে আর হেসে বাঁচি না। তা আমার টাকা পয়সার লোভে অনেকেই এখন আমার ভাইপো হতে চাইবে, তাতে আশ্চর্যের কিছু নেই। আমি ওদের জানিয়ে দিয়েছি,
ওরা যা খুশি করতে পারে, আমি এক পয়সাও দেব না। সবাই হর্ষধ্বনি করে উঠল। খবরটা শুনে কাশীবাবুর কোনো হেলদোল হলো না। দুপুরে তিনি মাংস দিয়ে প্রচুর ভাত খেয়ে ঘুমোলেন। তারপর বিকেলে উঠে জীবনে প্রথম ডাকাতির জন্য তৈরি হতে লাগলেন। ঘড়ি ধরে একেবারে মাহেন্দ্রক্ষণে ঠাকুরমশাই এসে মন্ত্রপাঠ করে সকলের কপালে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে প্রসাদী জবা ফুল মাথায় ঠেকিয়ে শুভযাত্রায় রওনা করিয়ে দিলেন। জিপ গাড়িতে উঠে ভারী ফুর্তি হচ্ছিল কাশীবাবুর। এই না হলে জীবন! তিনি গুনগুন করে গাইতে লাগলেন, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। তারপর গাইলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট। চোখে একটু আনন্দাশ্রু এসে গিয়েছিল, সেটা মুছে মন্দ্রস্বরে আবৃত্তি করতে লাগলেন। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। তারপর গাইলেন, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল। মামুনগড়ে তাদের বাড়ির সামনে এসে যখন জিপ গাড়ি থামলো, তখন মোটে রাত 8টা। কমলে কামিনী দেবী ঠাকুর ঘরে বসে মালা জপছেন। নবদুর্গা দেবী রান্নাঘরে রাঁধুনিকে তেলকই রান্নার কায়দা শেখাচ্ছেন। নরহরি তার ঘরে বসে সুর করে রামায়ণ পড়ছে। শশীরাম দুধ, খই আর মর্তমান কলা দিয়ে তার নৈশাহার সেরে নিচ্ছেন। আর নসিরাম গাঁয়ের জোনাচারেক মাতব্বরের সঙ্গে বাইরের বারান্দায় বসে নিচু স্বরে সলা পরামর্শ করছেন। কাশিরাম যে 3টে ডাকাতি করেছেন, এ কথা কাউকে বিশ্বাস করাতে পারেননি তিনি। কাশিকে যে পুলিশে নিয়ে গেছে, এ কথা শুনেও সবাই মুখ টিপে হেসেছেন, কারো প্রত্যয় হয়নি। তবে কাশিরাম যে নিরুদ্দেশ, এতে সকলেই উদ্বিগ্ন। কেউ বলছেন কাশি বিয়ের ভয়ে পালিয়েছে, তো কেউ বলছেন যে সাধু হয়ে হিমালয়ে চলে গেছে। কারো আবার ধারণা বাবা আর দাদুর শাসনে অতিষ্ঠ হয়েই সে বিবাগী হয়ে গেছে। ঠিক এই সময়ে কাশিরাম জিপ থেকে লাফ দিয়ে নামলেন। সঙ্গে আরো 10-12 জন বিশাল দেহী ডাকাত। সকলেরই মুখে ভূষো কালি মাখা, চেনার জো নেই। কাশিরামের কোমরের দুদিকে 2টো খাপে ভরা পিস্তল, হাতে AK-47। নেমেই তিনি রে 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 বলে একটা গর্জন ছাড়লেন। গত 15 দিন যাবৎ এই গর্জনটা তাকে অনেক সাধনা করে শিখতে হয়েছে। ঠিক গর্জন নয়, একে বলে নাদ। নাভিমূল কাঁপিয়ে সেখান থেকে নাদটিকে পেটের ভিতর দিয়ে বুকে তুলে তবে গলা দিয়ে ছাড়তে হয়। এর শব্দে চারদিকে একটা বায়ু কম্প ওঠে, তাতে গাছের শুকনো পাতা সব খসে পড়ে। নেড়ি কুকুরেরা লেজ গুটিয়ে কুই কুই করে পালায়। গেরস্তদের দাঁত কপাটি লাগে। নিতান্তই এটা বীরের বাড়ি বলে কারো দাঁত কপাটি লাগলো না বটে, কিন্তু স্তম্ভন হলো। যেমন কলা সাপটানো দুধ আর খইয়ের মুন্ডটা মুখে চালান করতে গিয়ে শশীরাম ওই অবস্থাতেই ফ্রিজ হয়ে গেলেন। নসিরাম কানাই দারোগার নিন্দে করতে গিয়ে সবে কা উচ্চারণ করেছেন, ওই হাঁ আর বন্ধ হলো না। রাঁধুনি কই মাছ তেলে ছাড়তে গিয়ে সেই যে কাঠ হয়ে গেল, আর তেলের সঙ্গে মাছের দেখাই হলো না। কমলে কামিনী দেবীর মালা টপকানোর আঙুল এমন জট পাকিয়ে গেল যে মালা তার ঘূর্ণন বেগ হারিয়ে নেতিয়ে ঝুলে রইল। নবদুর্গা বসা অবস্থা থেকে উঠতে গিয়ে অর্ধেক উঠে সেই যে থেমে গেলেন, আর ওঠাও হলো না, বসাও হলো না। নরহরি রামায়ণের একটা স্বর্গ শেষ করে ভারী রামায়ণখানা কপালে তুলে ঠেকিয়ে প্রণাম করছিল। সেই প্রণাম আর শেষ হচ্ছিল না। বারান্দায় বসা গাঁয়ের মাতব্বরদের কয়েকজনের মূর্ছার মতো হয়েছিল, আর কয়েকজন বায়ুকম্পে কেতরে পড়ে কাতরাচ্ছিলেন। কাশীবাবু বীর দর্পে বাড়িতে ঢুকে চারদিকের দৃশ্য দেখে ভারী খুশি হলেন। হা হা করে অট্টহাসি হেসে স্যাঙাতদের বললেন, এইবার লুটপাট শুরু হোক। তার স্যাঙাতরা অত্যন্ত শ্রদ্ধার চোখে তাকে দেখছিল। তারাও হাঁকার দিয়ে থাকে বটে, কিন্তু তাতে এরকম কাজ হয় না। এ লোকটা এক হাঁকারেই বাড়ি শুদ্ধ লোককে স্ট্যাচু বানিয়ে দেওয়ায় তারা ভারী অবাক। যে আজ্ঞে বলে তারা কাজ শুরু করে দিল। একমাত্র রাখাল হরি এরকম হাঁকার দিতে পারে।
শশীরাম শক্ত ধাতের মানুষ। স্তম্ভনটা চট করে কাটিয়ে উঠে তিনি পিটপিট করে চেয়ে সন্ত্রস্ত হয়ে বলে উঠলেন, অনসে, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? নসিরামও সামলে উঠেছেন, বললেন, হ্যাঁ বাবা, তাই তো মনে হচ্ছে। এই, তোরা কারা? ডাকাত নাকি? সিংহের গুহায় ঢুকেছিস বেটারা, সে খেয়াল আছে? ও গিন্নি, হাত দেখানা দাও তো, দেখাচ্ছি মজা। শশীরাম তাড়াতাড়ি দুধ খইয়ের হাত ধুতির খুঁটে মুছে নিয়ে আলমারি খুলতে খুলতে চেঁচাতে লাগলেন, কই কই আমার বন্দুকটা কই? বেটাদের আজ মুন্ডু উড়িয়ে দেব। ফের অট্টহাসি হেসে কাশিরাম বললেন, নসিবাবু, নারকেলের ছোবড়া কেটে কেটে আপনার হাত দা তো কবেই ভোঁতা হয়ে গেছে। আর শশীবাবু, আপনার একনলা বন্দুকে যে মরচে ধরেছে সে খবর কি আর আমাদের জানা নেই ভেবেছেন? শশীরাম হঠাৎ থতমত খেয়ে বললেন, ওরে ও নসে, এই ডাকাতের গলাটা যে অবিকল আমার কেশর মতো রে। নসিবাবুও একটু ঘাবড়ে গেছেন, আমতা আমতা করে বললেন, হ্যাঁ, গলাটা তো সেই রকমই মনে হচ্ছে বাবা। কাশিরাম পূর্ব অপমানের কথা সামলাতে না পেরে হঠাৎ অত্যন্ত দুঃখের গলায় গুনগুন করে গেয়ে উঠলেন, কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই কো আমার, শোনো মহাশয়। শশীরাম গান শুনতে শুনতে তালে তালে মাথা নেড়ে ফের চেঁচিয়ে উঠলেন, ওরে ও নসে, এই যে আমাদের কাশিই রে, ভুল হওয়ার জো নেই। নসিরাম মাথা চুলকে বললেন, তাই তো, এ তো কাশিই মনে হচ্ছে বাবা। ওরে আমি তখনই জানতাম, আমার কেশর মতো ডাকাবুকো ছেলেকে আটকে রাখার মতো জেলখানা এখনো এদেশে তৈরি হয়নি। ওরে কাশি জেল ভেঙে পালিয়ে এসেছে। দেখ দেখ, চেয়ে দেখ, কেমন তেজি চেহারা, কেমন টকবক করছে এনার্জিতে। ওরে পুরুষকার জেগে উঠেছে ওর। ও গিন্নি, উলুটুলু দাও, শাঁখ টাক বাজাও, পাঁচজনে এসে দেখুক। কাশিরাম পেল্লায় এক ধমক দিয়ে বললেন, চপ, একদম চেঁচামেচি নয়, কাজে কোন রকম বাধা দিলেই গুলি ছুটবে কিন্তু। নিন এবার আলমারিটা খুলে ফেলুন, টাকা পয়সা যা আছে সব বের করে দিন। শশীরাম অতি আলগোছের সঙ্গে মাথা নেড়ে বললেন, বটেই তো বটেই তো, কাজের সময় বাজে কথা বলতে নেই। তা এই নে বাপু চাবি, সব চেঁচে পুছে নিয়ে যা দেখি, দেখে আমি দু চোখ সার্থক করি। ও, এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন। আহা, লুটে পুটে নে তো ভাই, লুটে পুটে নে, আমি দু চোখ ভরে দেখি। কাশীবাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, বুড়োদের এই এক বদ স্বভাব, কেবল বকবক করবে। ওরে, তোরা ও ঘরে গিয়ে নসিবাবুর বিছানার তোষকটা তুলে দেখ তো। নসিবাবু ভারী আপ্যায়িত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বাবারা, ভালো করে দেখো, আমার তোষকের তলায় বেশ কয়েক হাজার টাকা আছে বটে। এই আনন্দের দিনে কিচ্ছু ফেলে যেও না, গুনে গেতে নাও গে যাও। কাশীবাবু সদর্পে কমলাকামিনী দেবীর ঘরে ঢুকে বললেন, এই যে দিদিমা, হাতের বালা দুটো চটপট খুলে দিন তো, একদম সময় নষ্ট করবেন না। কমলাকামিনী দেবী ডুকরে উঠে বললেন, ওরে আমার কাশি, ডাকাত হয়েছিস বলে কি সম্পর্ক উল্টে দিলি দাদা? হ্যাঁ, কোন আক্কেলে নিজের ঠাকুমাকে দিদিমা বলে ডাকছিস রে মুখ পোড়া? হ্যাঁ, কোন সুবাদে আমি তোর দিদিমা হতে গেলুম বলতো হনুমান? সে এইটুকু বয়স থেকে বুকে করে মানুষ করলুম, মরার আগে তোর মুখে দিদিমা ডাক শুনবো বলে? বালা জোড়া চাস তো? এই নে, খুলে দিচ্ছি। তোর বউকে এই বালা দিয়ে আশীর্বাদ করব বলেই তো রেখেছিলুম, যা যা নিয়ে যা। পুলিশের গুঁতো খেয়ে মাথাটাই তোর খারাপ হলো কিনা কে জানে। কাশীবাবু হতাশায় মাথা নেড়ে আপন মনে বললেন, ওফ, বুড়ো বুড়িদের সঙ্গে আর পারা যায় না। রান্নাঘরে হানা দিয়ে বজ্রগম্ভীর স্বরে কাশীবাবু বললেন, এই যে মাসিমা, গলার হাড় ছড়া খুলে দিন, আর গয়নাগাটি কোথায় আছে চটপট বের করুন, আমাদের সময় নেই। নবদুর্গা হাঁ করে চেয়ে বললেন, ও বাবা কাশী, মুখে কালি মেখে কি মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় বাবা আমার? ভাবছিস মাসি ডেকে চোখে ধুলো দিবি? হ্যাঁ, তাই কি আর হয় রে বাবা? ডাকাতি করছিস না হয় কর,
কিন্তু অত খাটুনি কি আর তোর সইবে বাবা? শুকিয়ে যে একেবারে আধখানা হয়ে গেছিস। পিড়ি পেতে বসতো বাপ, গরম গরম দুটো ভাত খা। তেল কই আছে, পোস্তর বড়া, ধোকার ডালনা, আর শেষ পাতে পায়েস। গয়নাগাটি যা চাস আমি বের করে দিচ্ছি বাবা, শুধু মাথার দিব্যি দুটো খেয়ে যা। কাশিরাম সবেগে মাথা নেড়ে বললেন, লৌকিকতার কোনো দরকার নেই, এখন আমাদের কাজের সময়, তাড়াতাড়ি করুন। নবদুর্গা তাড়াতাড়ি হাড় খুলে দিলেন। আঁচল থেকে চাবির গোছা খুলে হাতে দিয়ে বললেন, আলমারির কোথায় কি আছে সবই তো জানিস বাবা, যা বের করে নিয়ে যা। ওরে শোন, ছেলেবেলায় আমাদের গায়ের কালু ডাকাতকে দেখেছি, রোজ 2 সের করে মাংস, 5 পো দুধ আর 1/2 সের করে ভেজানো ছোলা খেত। বাজে কথা শোনার সময় নেই কাশিরামের। তিনি চটপট শোয়ার ঘরে গিয়ে গয়নার বাক্স বের করে নিলেন। 1/2 ঘন্টার মধ্যেই ডাকাতি শেষ করে সবাই মিলে গিয়ে জিপে উঠে রওনা হয়ে গেলেন। শশীরাম আহ্লাদে গদগদ হয়ে বললেন, এই দেখলি নসে? হ্যাঁ? নসিবাবুর মুখও উজ্জ্বল, বললেন, তা দেখলুম বই কি বাবা। মাতব্বররাও সব আড়াল আবডাল থেকে বেরিয়ে এলেন। উপেনবাবু বললেন, নসিবাবু ক্ষমা করবেন, আপনার কথা প্রথমটায় বিশ্বাস করিনি। আমাদের নরেভোলা কাশি যে জীবনে এত উন্নতি করবে সেটা তো কল্পনাও করিনি মশাই। যোগেনবাবু কাঁপতে কাঁপতে বললেন, নসিবাবু একটু দেখবেন, কাশিরামের যা দাপট দেখলাম, আমরা গরিবরা না বেঘরে পড়ি। বিরিঞ্চি পোদ্দার গম্ভীর মুখে বললেন, না না, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। শত হলেও কাশিরাম যে সমাজ বিরোধী হয়ে গেল, এটা মোটেই ভালো হলো না। খগেনপাল খিচিয়ে উঠে বলে, রাখুন তো মশাই সমাজ বিরোধী। সমাজ বিরোধী না হলে এই যুগে তালেবর হওয়া যায় নাকি? একটা তালেবর লোক খুঁজে বের করুন তো যে সমাজ বিরোধী নয়। এই যে কানাই দারোগা, থানায় বসে বসেই রোজ কাঁড়ি কাঁড়ি ঘুষ খাচ্ছে, সে সমাজ বিরোধী নয়? নগদের কথা তো ছেড়েই দিলাম, মাছ, মুরগি, মাংস, পাঁঠা, হাঁড়ি ভর্তি রসগোল্লা, বউয়ের জন্য শাড়ি, কি নিচ্ছে না বলুন। ফের একটা তর্ক বেঁধে উঠল এবং সবাই উত্তেজিত ভাবে আলোচনায় বসে গেলেন। ওদিকে নগেন মহিষের বাড়িটা পেরিয়ে যাওয়ার সময় কাশীবাবুর মাথায় চিরিক করে একটা পুরনো ঘটনা খেলে গেল। অনেক দিন আগে গায়ে বাগদি বাড়ির বউ বলে একটা যাত্রা পালা হয়েছিল। কাশীবাবু তখন খুব ছোট। পালিয়ে গিয়ে চুপি চুপি যাত্রার আসরের তাঁবুর ফাঁক দিয়ে ভিতরে ঢুকে পড়েছিলেন। নগেন মহিষ তাকে ধরে ফেলে এবং টিকিট বাবুদের হাতে তুলে দেয়। টিকিট বাবু আচ্ছা সে কান মোলে বের করে দিয়েছিল তাকে। মনে পড়তেই রোক্কে রোক্কে বলে জিপ থামিয়ে লাফ দিয়ে নামলেন কাশীবাবু। তারপর সেই রেড়ে রেড়ে গর্জন। চারদিকে ফের বায়ুকম্প, কুকুরেরা কেউ কেউ কাকেরা কাকা করতে লাগলো। বাড়ির ভিতর নগেন মহিষের মহিষী মূর্ছা গেলেন এবং নগেন মহিষ ডাল মাখা ভাতের গড়াস মুখে দিতে গিয়ে নিজের ডান কানে গুজে দিলেন। পদাঘাতে দরজা ভেঙে বীর দর্পে ঘরে ঢুকলেন কাশিরাম। একটা অট্ট হাসি হেসে বললেন, এই যে নগেন বাবু, এবার? নগেন মহিষ কাঁপতে কাঁপতে বললেন, প্রাণে মেরো না বাবা, যা আছে নিয়ে যাও। শ্যাঙাতরা যথাসাধ্য লুটপাট চালাতে লাগলো বটে, কিন্তু হাবু বলল, ওস্তাদ ভুল বাড়িতে ঢোকেননি তো? এই লোকটা তো নিতান্তই ছিঁচকে দেখছি, দামি জিনিস টিনিস তো কিছুই নেই। কাশিরাম হুকুম দিলেন, যা আছে তাই নাও, একে একটা শিক্ষা দেওয়া দরকার। হঠাৎ নগেন মহিষও কাশিরামকে চিনতে পারলেন। একগাল হেসে বলে উঠলেন, ওরে ওরে, তুই আমাদের কাশি না? হ্যাঁ হ্যাঁ, কাশিই তো। ওরে, তোকে যে কত কোলে পিঠে করেছি, সব ভুলে গেলি? কাশীবাবু পেল্লায় এক ধমক মারলেন, চপ! গোলমাল করলে খুলি উড়িয়ে দেব। তা তো দিবি বাবা, কিন্তু পুরনো কথা কি সব ভুলে গেলি? সেই যে গুটি গুটি পায়ে এসে বাটি ভরে সত্যনারায়ণের সিন্নি খেয়ে যেতিস, মনে নেই? আর সেই যে সেবার তোর গ্যাস বেলুনটা হাত ফসকে উড়ে গিয়েছিল বলে রাস্তায় দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদছিলি,
দেখি আমি তো তোকে হরগোবিন্দর দোকান থেকে 50 পয়সার লজেন্স কিনে দিয়েছিলাম। কি মনে পড়ে? কাশীবাবু বুক চিতিয়ে মন্দ্রস্বরে আবৃত্তি করতে লাগলেন। ক্ষুদিরাম মোর নাম, নিবাস নীলপুর ধাম, খুলল তাত রাখাল গড়াই, গহীন জঙ্গলে বাস, শীত গ্রীষ্ম 12 মাস, সকলের সর্বস্ব সরাই। নগেন মহিষ গদগদ হয়ে বলেন, ওরে, চুরি ডাকাতি করতে গেলে যে নাম ভাড়াতে হয় তা কি আর আমি জানি না? সে যে নামই নিস না কেন বাবা, তুই যে আমাদের আদরের সেই ছোট্ট কাশি, তা কি আর ভুলতে পারি? তুই তো নসিবাবুর ছেলে, শশীরামের নাতি। কাশীবাবু নাটকে ভঙ্গিতে হাত নেড়ে বললেন, ওরে বাপ দাদা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুলসেজ রচনা, আছে শুধু কাকা যেন অমিতাভ বচ্চন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে ক্ষুদিরাম মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। ঠিক এই সময়ে মাইল আষ্টেক দূরে মহিষবাথানের জঙ্গলে মশালের আলোয় একটা মস্ত শিশু গাছের তলায় একটা মিটিং বসেছে। চেয়ারম্যান প্রহ্লাদের হাতে একখানা খোলা চিঠি, তার ভ্রু কোঁচকানো, মুখ গম্ভীর। সে বলল, ভাই সব, চিঠির বয়ান পড়ে মনে হচ্ছে রাখাল হরি তার ভাইপোর জন্য মুক্তিপণ দিতে রাজি নয়। সর্কি সতীশ বলল, তখনই তো বলেছিলাম দাদা, ওরকম মর্কটের মতো চেহারার একটা হাড়গিলের জন্য দরটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, দরটা কম করে দিলে খেয়ে যেত। লেঠেল ললিত বলল, আহা, দর তো বেশি দেওয়ারই দস্তুর, পাটি কষাকষি করলে দর দামানো যেত, কিন্তু এ তো মোটেই দরাদরি করলো না, ফস করে লিখে পাঠালো যে 1 পয়সাও দেব না, যা খুশি করো। খুড়ো হয়ে ভাইপোর ওপর এতটা নৃশংস হওয়া কি রাখাল হরির ঠিক হলো? না, দিনকাল যা পড়েছে সম্পর্কের আর কোনো দামই নেই। গুফো গণেশ ভারী হতাশার গলায় বলে, না, এত মেহনত সব জলেই গেল। কেত্তনের দল নিয়ে গিয়ে কত কায়দা করে পাঁকাল মাছ ধরার মতো করে ধরে নিয়ে এলাম, বসিয়ে বসিয়ে কয়েকদিন ভালো মন্দ খাওয়ালাম, তার একটা দাম নেই। মারকুটে মহেশ বলল, কিন্তু পাক্কা খবর ছিল, রাখাল ডাকাত তার লাখো লাখো টাকা আর কয়েক মন সোনা, আর সেই সঙ্গে দল চালানোর ভার দেওয়ার জন্য হন্যে হয়ে তার ভাইপোকেই খুঁজছে। তা আমরা তো সেই ভাইপোকেই খুঁজে দিচ্ছি, ভাইপোর চেয়ে কি টাকাটা বেশি হলো? ওরে বাপু, কদিন পরে তো ওই খাদুই রাখাল ডাকাতের টাকার পাহাড়ের উপর গ্যাঁট হয়ে বসে হাওয়া খাবে। না, খাবে না, বলে চাক্কু চপল উঠে দাঁড়ালো। তারপর বলল, অত্যন্ত দুঃখের সঙ্গেই বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ইনফরমেশন নেটওয়ার্ক খুব খারাপ। আমি তো অনেক দিন ধরেই বলছি, আধুনিক টেকনোলজি আর সফিস্টিকেটেড নেটওয়ার্ক ছাড়া এই যুগে আমাদের কাজকর্ম চালানো সম্ভব নয়। মানধাতার আমলের ইনফ্রাস্ট্রাকচার কি আর এই ইলেকট্রনিক্সের যুগে চলে? প্রহ্লাদ বলল, আহ, তোমার মোদ্দা কথাটাই ভেঙে বলো না বাপু, নেটওয়ার্কের ডেভেলপমেন্ট করতে তো সময় লাগবে, রাতারাতি তো আর হবে না। বলি, ব্যাপারটা কি? চাক্কু চপল অত্যন্ত ব্যথিত গলায় বলল, আপনারা একটা ভুল লক্ষ্যে খাদু গড়াই ভেবে ধরে এনেছেন। ও খাদু ওরফে ক্ষুদিরাম গড়াই নয়, আসল খাদু গড়াই অলরেডি রাখাল হরির ছত্রছায়ায় তৈরি হতে শুরু করেছে। আর সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো, ট্রেনিং পিরিয়ডে ক্ষুদিরাম গড়াই যে এলেম দেখিয়েছে তাতে রাখাল হরির ধারণা হয়েছে খাদু তাকেও ছাড়িয়ে যাবে। সভায় প্রবল গুঞ্জন শুরু হলো, সবাই খাড়া হয়ে বসলো। কয়েকজন গলা তুলে বলল, আরে ভেঙে বলো হে, ভেঙে বলো, আমরা ডিটেলস শুনতে চাই। প্রহ্লাদ গা ঝাড়া দিয়ে বলে উঠল, বলো কি হে? হ্যাঁ, এরকম ভুল হওয়ার তো কথা নয়, এ খবর তোমাকে দিল কে হে? আগে ঘোড়ার মুখের খবর। আমার মেসোমশাইয়ের মাস্তুতো ভাই হলো গাব্বু, সে এই বছর খানেক হলো জুনিয়র অ্যাপ্রেন্টিস হয়ে রাখাল হরির দলে ঢুকেছে রীতিমতো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে, হালে সিনিয়র অ্যাপ্রেন্টিস হয়ে অ্যাকশনে নেমেছে। মাধবপুরের হাটে গতকালই তার সঙ্গে দেখা হয়েছিল। চেহারার চেকনাই দেখলে হিংসে হয়। ফেডেড জিন্স, ইটালিয়ান টি শার্ট, হাতে দুটো হাইফাই মোবাইল, চোখে গুচ্চি গগলস, চেহারা একেবারে ছমছম করছে।
তো কথায় কথায় বলল ওদের নতুন লিডার এসে গেছে এবং সে নাকি পুরো সুপারম্যান। প্রথমটায় ভাঙছিল না, পরে স্বীকার করলো লিডার হলো রাখাল হরির ভাইপো ক্ষুদিরাম গড়াই। গুফো গণেশ ডুকরে উঠল। বলিস কি? তাহলে এ কি খাদু গড়াই নয়? চাক্কু গম্ভীর মুখে বলল, দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে যে না, এ খাদু গড়াই নয়, এ জালি মাল। সভায় তুমুল শোরগোল উঠল। প্রহ্লাদ হাঁক দিয়ে বলল, চুপ চুপ, সাইলেন্স। খবরটার সত্যতা বিচার না করেই উত্তেজিত হওয়া বিচক্ষণের লক্ষণ নয়। ধরেই নিচ্ছি যে চাক্কু ঠিক কথাই বলেছে। এ বিষয়ে একটা তদন্ত কমিটি তৈরি হোক। তদন্তে রিপোর্ট দেখে। ছিনতাই ছানু কম কথার লোক, এতক্ষণ কথা বলেওনি। এবার সে র্যাপারের ভিতর থেকে মুন্ডু বের করে বলল, প্রহ্লাদ ভায়াকে আর তদন্ত কমিটি করতে হবে না, বরং যাকে ধরে এনেছে তার পেটে গুঁতো দিয়ে কথা বের করে নাও, খামোখা সময় নষ্ট। সকলে হর্ষধ্বনি সহযোগে সমর্থন করল। প্রহ্লাদের হুকুমে 8 জন সশস্ত্র ডাকাত খাদুকে একেবারে ঘিরে ধরে নিয়ে এলো প্রহ্লাদের সামনে। এত ভয়ঙ্কর ডাকাতের মাঝখানে থেকেও লোকটার এতটুকু হেলদোল নেই, বেশ নিশ্চিন্ত মনে আছে। প্রহ্লাদ রোষকষায়িত লোচনে লোকটাকে একেবারে গেঁথে ফেলে হুঙ্কার দিয়ে বলে উঠল, এই তুই কে? লোকটা বিগলিত হয়ে বলে, আগে কেন বলুন তো, আমি তো খাদু গড়াই। সভা গর্জন করে উঠল, মিথ্যে কথা, মিথ্যে কথা। খাদু সকলের দিকে মিটমিট করেছে নিপাট ভালো মানুষের মতো বলে, তা আমার খাদু নামটা অনেকেরই পছন্দ নয় বটে, তা পছন্দ না হলে একটা নাম দিয়ে নিলেই তো হয়। চাক্কু বলল, তুমি একজন ইম্পোর্টার। গুফো গণেশ বিচক্ষণ লোক, বলল, আহা, ওকে একটু বলতে দাও না হে। তা বাপু খাদু, তুমি কি রাখাল হরির আপন ভাইপো? যে আজ্ঞে। তিনি তোমার নিজের খুড়ো? আগে আগেরটা হলে পরেরটা তো হতেই হবে। আমি তার আপন ভাইপো হলে তিনি পরের খুড়ো হন কি করে? কিন্তু তাই যে হচ্ছে হে খাদু, তুমি আপন ভাইপো ভাবলে কি হবে? রাখাল ডাকাত যে পরের খুড়ো হয়ে বসে আছে। খাদু পিটপিট করে চারদিকে চেয়ে যেন ভারী ঘাবড়ে গেছে এমন একটা ভাব করে জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে বলল, কথাটার মধ্যে কি একটা প্যাঁচ আছে নাকি মশাই? গণেশ মাথা নেড়ে বলে, না, আমাদের কথায় কোনো প্যাঁচ নেই, কিন্তু বাপু তোমার কথায় আছে। তাই বলছি, প্যাঁচটা একটু খোলো তো বাপু। রাখাল হরির যতদূর জানি একটার বেশি দুটো ভাইপো নেই। খবর হচ্ছে তার হাতে এখন একটা ভাইপো মজুদ আছে। তাহলে তুমি হিসেবে আসছো কি করে? খাদু ঘাড় চুলকোতে চুলকোতে বলে, তাই তো মশাই, বড্ড ভাবনায় ফেলে দিলেন। ভাবনার কি আছে হে? আসল কথাটা পকেট থেকে বের করে ঝপাস করে সকলের সামনে ফেলে দাও তো। তুমি আসলে কে? বললে বিশ্বাস করবেন কিনা জানি না, অবশ্য বিশ্বাস না করারই কথা। তবু যখন চাপাচাপি করছেন তখন কপাল ঠুকে বলেই ফেলি, আমি আসলে হচ্ছি দয়াল হরি গড়াইয়ের ছেলে ক্ষুদিরাম গড়াই, রাখাল হরি গড়াইয়ের ভাইপো। ছেলেবেলায় সবাই খাদু খাদু বলে ডাকতো, তো সেই থেকেই খাদু গড়াই। গুফো গণেশ মৃদু হেসে বলে, ওই ঢপের চপ তো আমরা একবার খেয়েছি বাপু, আর কেন? খাদু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝতে পারছি মশাই, আমাকে আপনাদের মোটেই মনে ধরছে না। ভাবছেন বেগুনের বদলে ঝিঙে কিনে এনেছেন, যাচাই করে দেখেননি। তাই যদি হবে তাহলে ছেড়ে দেন না কেন, ফেরত যাই। মারকুটে মহেশ লাফিয়ে উঠে বলে, ছেড়ে দেব মানে? তার আগে ছাল ছাড়িয়ে নেব না? খাদু কুঁকড়ে গিয়ে বলে, না না, মারধর করবেন না মশাই, মারধর আমার মোটেই সহ্য হয় না। সেবার গিরিনবাবুর বাগান পরিষ্কার করতে গিয়ে একটা আধুলি পেয়ে ট্যাঁকে গুঁজেছিলুম, ন্যায্য পাওনা মশাই। তা সেই দোষে গিরিনবাবু কাঁকালে এমন গুঁতো মেরেছিলেন যে 3 মাস আমাশায় ভুগে উঠলুম।
গুফগনসা মিষ্টি হেসে বলল, বলছি এবার একটু কাজের কথায় এলে হয় না? মারধর করারও তো একটা মেহনত আছে বাপু। খাদু একগাল হেসে বলল, যে আগে তার নেই, ঝুটমুট মেহনত করবেনই বা কেন? মেহনত আমরা মোটেই করতে চাইছি না, আমরা শুধু জানতে চাই তুমি আসলে কে, কেনই বা রাখাল হরির ভাইপো বলে পরিচয় দিয়ে কি মতলবে এখানে এসেছো, আর ঝুটমুট আমাদের হয়রানটাই বা করলে কেন? খুব ভাবিত হয়ে খাদু এবার তার মাথা চুলকে নিয়ে বলল, আসলে আসলে মুশকিলটা কি হয়েছে জানেন? আমার খুড়ো রাখাল হরি 4 হাত লম্বা, দশাসই চেহারা, আর আমি হলাম গিয়ে রোগা ভোগা খেকুড়ে মানুষ। তাই কেউ বিশ্বাসই করতে চায় না যে আমি তার ভাইপো। আমি তাই ভাবছি এবার একদিন কাছারিতে গিয়ে এফিডেভিট করে নামটাই পাল্টে ফেলবো। ভাইপো হয়ে কোনো সুখ নেই মশাই, খুড়ো হলেও না হয় হতো। কথায় আছে, নালপে সুখমস্তি খুড়োমৈব সুখম। গণেশ বলল, কথা ঘোরাচ্ছ হে। আচ্ছা, অন্যের কথা না হয় ছেড়েই দাও, তোমার খুড়োই তো তোমাকে ভাইপো বলে মানতে চাইছে না। মাত্র 10 লাখ টাকা মুক্তিপণ চেয়েছিলাম, রাখাল ডাকাত একটা পয়সাও উপরহস্ত করতে রাজি নয়। আর তার চেয়েও বড় দুঃসংবাদ, তার আসল ভাইপো খাদু গড়াই এখন রাখাল হরির ডান হাত হয়ে দাপিয়ে বেড়াতে শুরু করেছে। খাদু চোখ বড় বড় করে ভারী অবাক হয়ে বলল, বলেন কি মশাই? হ্যাঁ, মাত্র 10 লাখ টাকা মুক্তিপণ চেয়েছেন? খুড়ো মশাইয়ের যে কোটি কোটি টাকা, ওই জন্যই তো তার বিশ্বাস হয়নি। ভেবেছেন এত কম যখন চাইছে তখন নিশ্চয়ই সে আমার আসল ভাইপো নয়। হায় রে, বড্ড ভুল করে ফেলেছেন মশাই। মহেশ রুখে উঠে বলল, হ্যাঁ বড্ড ভুল হয়েছে হে, তবে এবার আর ভুল করছি না। গণেশ দাদা, তুমি সরো তো, ভালো কথায় কাজ হওয়ার নয়, এর অন্য ওষুধ দরকার। এ কথায় সভাস্থলে অন্যরাও রে রে করে উঠল। প্রহ্লাদ আর গণেশ চেষ্টা করেও আটকাতে পারল না। 20-25 জন তাগড়াই ডাকাত হাউড়ে এসে পড়ল খাদু গড়াইয়ের উপর। প্রবল ঝটাপটির মধ্যে কিল চর লাথি পড়তে লাগলো বৃষ্টির মতো। চারিদিকে তুমুল চেঁচামেচি আর গন্ডগোল। যা কাণ্ড ঘটছিল তাতে খাদুর বেঁচে থাকার কথাই নয়। ঝটাপটির ভিতর থেকে প্রথমে টলতে টলতে বেরিয়ে এলো মোটকা মল্লিক। তার নাক দিয়ে রক্ত পড়ছে। প্রহ্লাদের দিকে চেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, দেখলেন? হ্যাঁ দেখলেন, টেকোটগরের কাণ্ডটা দেখলেন? এমন ঘুষো মেরেছে যে নির্ঘাত নাকের হাড় ভেঙেছে। একটু পরেই ক্যাঁকাতে ক্যাঁকাতে লেঠের ললিত বেরিয়ে মাজা চেপে ধরে মাটিতে বসে পড়ে বলল, উফ বাবারে, কোন বদমাস যে গোদা পায়ের লাথিটা ঝাড়লো, মাজাটা একদম গেছে। 2 মিনিট পরে হাড় ভাঙা হারাধন চোখ মুছতে মুছতে বেরিয়ে এসে করুণ গলায় বলতে লাগলো, আমার শখের বাবরি চুল, কোন শয়তান যে ভিড়ের মধ্যে এক গোছা উপড়ে নিয়ে গেল। এই ফাঁকা ব্রহ্মতালু নিয়ে এখন কোন লজ্জায় লোকালয়ে বেরোই বলুন তো? প্রহ্লাদ গম্ভীর হয়ে বলল, ওরে আর নয়, এতক্ষণে মরে ভূত হয়ে গেছে, এবার ক্ষমা দে বাবারা, আর লাশটা একটা গর্ত করে পুঁতে ফেল। খুন খারাপি আমার একদম পছন্দ নয়, কিন্তু কি আর করা। ঝটপটি এক সময় থামলো বটে, কিন্তু অনেক খুঁজেও খাদু গড়াইয়ের লাশটা পাওয়া গেল না। ওদিকে নীলপুরের জঙ্গলে গভীর রাতে বিজয় গর্বে ফিরে এসেছেন কাশিরাম। মোট 5খানা ডাকাতি করেছেন। স্যাঙাতরা শতমুখে কাশীবাবুর বীরত্বের কথা রাখাল হরিকে শোনাচ্ছিল। রাখাল হরি তার চেয়ারখানায় জুত করে বসে গোঁফ চমড়াতে চমড়াতে হাসি হাসি মুখ করে শুনছিল। দুলে দুলে বলল, হবে না, ওসব হলো জিনের ব্যাপার। কার রক্ত শরীরে বইছে সেটা দেখতে হবে তো। পরশ্বকে নিজস্ব করতে পারাটা একটা জেনেটিক আর্ট। না, খাদুকে যতই দেখছি ততই ভরসা হচ্ছে, আমার ট্র্যাডিশনটা ধরে রাখতে পারবে। যা বাবা খাদু, আজ অনেক মেহনত করেছিস, যা এবার খেয়ে দিয়ে শুয়ে পড়।
পোলাও মাংস দিয়ে রাতের খাওয়া সেরে নিজের তাঁবুতে ঢুকে খাটিয়ার বিছানায় কম্বল চাপা দিয়ে শুয়ে পেটে শান্তি, মনে প্রশান্তি, চোখে সুষুপ্তি নিয়ে অঘোরে ঘুমিয়ে পড়লেন কাশিরাম। শেষ রাতে ভারী ভালো একটা স্বপ্ন দেখছিলেন তিনি। একটা বিশাল রাজবাড়িতে ডাকাতি করতে ঢুকেছেন দলবল নিয়ে। সেপাই শান্ত্রীরা তাকে দেখেই অস্ত্রশস্ত্র ফেলে সেলাম জানালো। জরির পোশাক পরা স্বয়ং রাজা এসে তাকে খাতির করে কোথায় ধনরত্ন আছে তা দেখিয়ে দিচ্ছেন। এমন সময় মন্ত্রী মশাই এসে তার হাতে সসম্মানে একটা টেলিগ্রাম দিল। কাশীবাবু টেলিগ্রাম খুলে দেখলেন তাতে বাংলায় লেখা, সরকার বাহাদুর এবার আপনাকে ডাকাত রত্ন পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক এই সময় কি করে যেন রাজার তলোয়ারের খাপটা তার বুকে একটা খোঁচা দিল। কাশিরাম পকিয়ে উঠলেন। এ কি? চাপা গলায় কে যেন বলল, আরে আস্তে আস্তে, সবাই শুনতে পাবে যে। কাশিরাম ধর্মর করে উঠে বললেন, কে? ও, তোফা আছেন তো মশাই? হ্যাঁ, ভালো খ্যাট, বিছানা, বিলিতি কম্বল। গলাটা চেনা চেনা ঠেকছে। কাশিরাম উদ্বিগ্ন হয়ে অন্ধকারে জিজ্ঞেস করলেন, খাদু নাকি হে? ও নামটা তো শুনলুম আপনি দখল করে বসে আছেন। তা আমাকে পাঁচু টাচু কিছু একটা বলে ডাকলেই হবে। খাদু নিয়ে বড্ড টানাটানি হচ্ছে মশাই। কাশীবাবু উদ্বেগের গলায় বললেন, তুমি এখানে এসে উদয় হয়েছো কেন বলো তো? মতলবটা কি তোমার? খাদু অতিশয় আহত গলায় বলল, দেখুন কাশীবাবু, আমার নাম, আমার খুড়ো সবই তো বেবাক দখল করে বসে আছেন। তার জন্য কি আমি আপনাকে কিছু বলেছি? লোকের ঘটি বাটি চুরি যায়, টাকা পয়সা চুরি যায়, সে একরকম, কিন্তু নাম চুরি, খুড়ো চুরি কখনো শুনেছেন? আপনি তো সাংঘাতিক লোক মশাই। এরপর তো পুকুর চুরি শুনলেও অবাক হব না। কিন্তু সেসব কথা থাক, আমি তো আর ওসব ফেরত চাইছি না মশাই। কাশিরাম এই শীতেও কপালের ঘাম মুছে বললেন, তবে তবে তুমি কি চাও? চটপট বলে সরে পড়ো তো, নইলে আমি লোক ডাকবো। খাদু অতিশয় দুঃখের গলায় বলে, তা তো ডাকবেনি। মানুষের কৃতজ্ঞতা বোধ বলেও কি যেন একটা কথা আছে না? সেটাও কি বিস্মরণ হলো আপনার? কিসের কৃতজ্ঞতা? হ্যাঁ, আর কি বাবদে কৃতজ্ঞতা? এই যে অমন ভালো নামটা দিয়ে দিলুম, অমন শাঁসালো খুড়োকে পর্যন্ত আপনার হাতে সঁপে দিলুম, তো সে বাবদে কি কৃতজ্ঞতাটুকুও পাওনা হয় না আমার? তার উপর আবার লোক ডাকবেন বলে শাসাচ্ছেন। ওহে বাপু, আজ বড্ড ধকল গেছে। সোজা কাজ তো নয়, এক রাতে পাঁচ পাঁচখানা ডাকাতি। তা খাটুনির পর মানুষের তো একটু ঘুমও দরকার হয় নাকি? অত ভেজর ভেজর না করে আসল কথাটা বলে ফেললেই তো হয়। বলছিলাম কি, বাংলায় একটা কথা আছে না, ওই খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। কথাটা শোনা আছে কি? হ্যাঁ হ্যাঁ, খুব আছে। ক্লাস 7-এ বাক্য রচনায় এসেছিল। ওই সেইটাই বলতে আসা আর কি। তা বাপু, এটা এমন কি কথা যে মাঝরাতে একটা হাক্রান্ত লবেজান লোকের ঘুম ভাঙিয়ে বলতে হবে? আপনি তো শুধু মাঝরাতে ঘুম ভাঙানোটাই দেখছেন। জানেন কি, এই কথাটা আপনাকে বলার জন্য কত বিপদ ঘাড়ে করে, কত মেহনত করে আসতে হয়েছে। খুড়ো মশাইয়ের কল কি সোজা? চারদিকে প্রতিটি গাছে মাচান বেঁধে পাহারার বন্দোবস্ত। হুমদো হুমদো সব সেপাই শান্ত্রী ভয়ঙ্কর চেহারার অস্ত্রশস্ত্র নিয়ে চারদিকে পায়চারি করছে। মাছিটিও তো গলতে পারে না। হ্যাঁ, তাও তো বটে। তাহলে তুমি গলে এলে কি করে? আগে সে নিতান্তই ব্রাহ্মণের আশীর্বাদে। আর শুধু গলেই আসনি, এই অন্ধকার জঙ্গলে আমার তাঁবুটাও তো ঠিক খুঁজে বের করেছো। তার ব্যাখ্যা কি? ওটা তো খুব সোজা, আপনার নাকের ডাক। খেয়াল করলে দেখবেন সকলের নাক একরকম ডাকে না। কারো বাঘের গর্জন তো কারো শ্যামের বাঁশি, কারো বোমা ফাটার আওয়াজ তো কারো আবার গড়গড়ার গুরুক গুরুক শব্দ। তা আমারটা কেমন? তবলা লহরা শুনেছেন তো? অনেকটা সেরকম। কাশিরাম একটা মস্ত হাই তুলে বললেন,
নাও, এবার কথা শেষ হয়েছে তো? তাহলে এবার কেটে পড়ো। যে আজ্ঞে। বলছি সকালে যখন ঘুম ভাঙবে তখন ঠান্ডা মাথায় কথাটা ভালো করে ভেবে দেখবেন। মাইল দশেক দূরে থানায় নিজের চেয়ারে কেতরে বসে কানাই দারোগা হাঁ করে ঘুমোচ্ছিলেন। সদর থেকে হুকুম এসেছে আজ থানায় সবাইকে রাতে তৈরি থাকতে হবে। হঠাৎ চমকে উঠে খাড়া হয়ে বসলেন। ঘরে কে একটা ঢুকেছে। মোটা রুলটা তুলে নিয়ে লাফিয়ে উঠলেন। কে তুই? খাদু গড়াই হাত জোর করে কপালে ঠেকিয়ে বিগলিত হেসে বলে, দণ্ডবত বড়বাবু, এই কাগজখানা দেখাতেই আসা। বলে সে একখানা চিরকুটের মতো জিনিস এগিয়ে দিল। সেটা পড়ে কানাই দারোগা বলে উঠল, বাপরে, আপনি? ঘাবড়াবার দরকার নেই, সর্বত্র স্প্রে করা আছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কোনো অসুবিধে হবে না, শুধু গতরখানা নাড়ালেই হবে। যে আজ্ঞে। বলে কানাই শশব্যস্তে বেরিয়ে পড়ল। খাদু গড়াই বাইরে এসে ইদিক উদিক একটু দেখে নিয়ে অন্ধকারে শুট করে সরে পড়ল। সকালে ঘুম থেকে উঠে হাই তুলে আড়মোড়া ভাঙতে গিয়ে ঝড়াক করে কথাটা মনে পড়ে গেল। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। কাশীবাবু ঠান্ডা মাথায় ভাবতে লাগলেন, আচ্ছা, শুধু এই কথাটা বলার জন্য খাদু গড়াইয়ের প্রাণের ঝুঁকি নিয়ে অত কষ্ট করে মাঝরাতে এসে হানা দেওয়ার কোনো মানে হয়? জলবৎ তরলং একটা কথা, কোনো ঘোর প্যাঁচ নেই। তবে কাশীবাবু ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে উঠে বাইরে এলেন। গাছগাছালির ফাঁক দিয়ে সূর্যোদয় দেখতে দেখতেই ভাবতে লাগলেন। হ্যাঁ, কথাটা হলো খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। তা কথাটার মধ্যে প্যাঁচটাই বা কোথায়, ধরতাই বা কোথায়? কাশীবাবু প্রাতকৃত্যাদি সারলেন এবং সারতে সারতেও ভাবতে লাগলেন। আচ্ছা, জব্বর একটা কথা মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে তো খাদু। মাছির মতো ঘুরে ঘুরে এসে মাথায় বসছে। জ্বালাতন আর কাকে বলে? ভারী নির্জন বনভূমি, ভারী শান্তি, ভারী আরাম। ভাবতে ভাবতে কিছুক্ষণ পায়চারি করার পর হঠাৎ কাশীবাবুর চটকা ভাঙল। তাই তো, এরা সব গেল কোথায়? চারদিকে কোথাও কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তো। এত নির্জন, এত শান্ত তো মনে হওয়ার কথা নয়। কাশীবাবু তাড়াতাড়ি গিয়ে হাবু আর সনাতনের তাঁবুতে উকি মারলেন। কেউ নেই। তারপর এ তাঁবু সে তাঁবু সর্বত্র গিয়ে আঁতিপাতি করে খুঁজলেন। কোথাও কেউ নেই। এমনকি খুড়োমশাই রাখাল হরির ছাউনি পর্যন্ত ফাঁকা। দুটো রাঁধুনি এ সময় গোছা গোছা রুটি বানাতে গলদঘর্ম হয়। দুটো জোগালি তাল তাল আটা মাখতে হিমশিম খায়। কিন্তু তারাও তো কেউ নেই। উনুন পর্যন্ত নেভানো। গাছে বসে যারা দিনরাত পাহারা দেয় তাদের কারো টিকিটিও খুঁজে পেলেন না কাশিরাম। তবে কি আজ সকালেই কোথাও কোনো বড় ডাকাতিতে বেরিয়ে পড়লো সবাই? তাই বা কি করে হবে? সবাই মিলে একসঙ্গে তো কখনো যাওয়ার নিয়ম নেই। ঠিক তাহলে পাহারা দেবে কে? কাশীবাবু ভারী তাজ্জব হয়ে গেলেন। আশ্চর্যের বিষয়, কারো তাঁবুতে একটাও অস্ত্রশস্ত্র পর্যন্ত পড়ে নেই। গোটা জায়গাটা হাঁ হাঁ করছে ফাঁকা। চোখ কচলে এবং গায়ে চিমটি দিয়ে স্বপ্ন দেখছেন কিনা পরীক্ষা করলেন কাশীবাবু। না, জেগেই আছেন। জেগে থাকার আরো একটা লক্ষণ হলো তার খিদে পাচ্ছে, কিন্তু খাবার দাবারের কোনো জোগাড়ই নেই। ভারী বেকুবের মতো কাশীবাবু এ তাঁবু থেকে সে তাঁবু ঘুরে বেড়াতে লাগলেন। আর তার মাথার মধ্যে সেই কথাটা ঘুরে ঘুরে মাছির মতো বসতে লাগলো বারবার। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। খিদে চড়ে গেলে কাশীবাবুর মাথার ঠিক থাকে না। তাই কাশীবাবু ভারী হতাশ হয়ে মাটিতে বসে আকাশ পাতাল ভাবছিলেন। এমন সময় জঙ্গলের রাস্তায় ঘর ঘর শব্দ তুলে একটা জিপ গাড়ি এসে দাঁড়ালো। ভারী বিরক্ত মুখে কানাই দারোগা গলা বাড়িয়ে বললেন, চটপট উঠে আয়, হাতে মোটেই সময় নেই। মরছি নিজের জ্বালায়, তার উপর আবার এই সব উটকো ঝামেলা। কাশীবাবু দ্বিরুক্তি না করে জিপে উঠে পড়লেন।
কানাই আষ্টে মুখ করে বললেন, মাথা খারাপ না হলে কেউ 10 মাইল হেঁটে জঙ্গলে মর্নিং ওয়াক করতে আসে? মর্নিং ওয়াক? কে বলল মর্নিং ওয়াক? তাই তো বলল। কে বলল? কানাই খিচিয়ে উঠে বলেন, তোর অত খতেনে দরকার কি? হ্যাঁ, বাড়ি পৌঁছে দেওয়ার কথা দিচ্ছি। কাশীবাবু আর কথা কইতে সাহস পেলেন না। বাড়ির ফটকের কাছেই শশীরাম আর নশীরাম দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। জিপটা এসে থামতেই কাশিরামকে প্রায় ঠেলে জিপ থেকে নামিয়ে দিয়ে কানাই দারোগা শশীবাবুকে বললেন, এই নিন আপনার আদরের নাতি। শশীবাবু আর্তনাদ করে উঠলেন, এটা কি হলো হে কানাই? হ্যাঁ, তুমি কাশিকে অ্যারেস্ট করলে না যে বড়, ব্যাপারটা কি? কানাই হাত জোর করে বললেন, আমাকে মাফ করবেন শশীবাবু, ওটি পারবো না। আমাদের 5-5টা থানার লকআপে ঠাসে ঠাস ভর্তি। 4 জনের ছেলে 40 জনকে পোড়া হয়েছে। তাছাড়া আমাদের লিস্টে কাশিরামের নামও নেই। নেই মানে? হ্যাঁ, নেই বললেই হবে? জলজ্যান্ত আমাদের চোখের সামনে ডাকাতি করেছে, আর তুমি বলছো লিস্টে নামই নেই? মশাই শুধু নিজের কথাই ভাবছেন, একটু পুলিশের কথাও ভাবুন। আপনার মায়া হয় না পুলিশের জন্য? 100-150 দাগি ডাকাত নিয়ে আমরা এখন হিমশিম খাচ্ছি, আর আপনি পড়েছেন আপনার নাতি নিয়ে। ওরে বাপু, অ্যারেস্ট হলে যে প্রেস্টিজ বাড়ে, তার উপর আবার ডাকাতির কেস। কি বলিস রে নশে? নশীবাবুও কথাটা সমর্থন করলেন। কাণ্ড দেখে কাশীবাবু এতটাই মর্মাহত হলেন যে এই ঘটনার দিন 2 পর তিনি নিজে উকিল হয়েও একজন বড় উকিলের কাছে গিয়েছিলেন বাবা আর দাদুকে ডিভোর্স করার কোনো আইন আছে কিনা জানতে। উকিল দুঃখিতভাবে মাথা নেড়ে জানিয়েছিলেন, না, নেই। ইহজন্মে বাপ দাদার সঙ্গে সম্পর্ক কোনো ক্রমেই নাকি ছাড়ান কাটান করা সম্ভব নয়। এমনকি মরার পরও তাঁরা পিছু ছাড়েন না, সারা জীবন এটুলির মতো লেগে থাকেন। তবে হ্যাঁ, কাশিরামের প্রতি শশীবাবু এবং নশীবাবুর আগেকার নাক শিটকোনোর ভাবটা আর নেই। তাঁরা এখন কাশিরাম কাছে এলে সপ্রশংস চোখে তাকান এবং কাশীবাবু কোনো কথা বললে আগেকার মতো উড়িয়ে না দিয়ে গুরুত্ব সহকারে শোনেন। গায়ের মাতব্বরদের মধ্যেও বিপুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারা এখন কাশীবাবুকে দেখলেই শশব ব্যস্তে, ভালো তো বাবা? সব ঠিক আছে তো বাবা? কোনো অসুবিধে হলে বলো বাবা, বলে কুশল প্রশ্নাদি করে থাকেন। বাজারে গেলে দোকানিরা অন্য খদ্দেরদের উপেক্ষা করে কাশীবাবুকেই আগে জিনিস দেয়। দ্বিজপদ একদিন শশব ব্যস্তে এসে বলল, খবর শুনেছেন কাশিদা? আপনার ডাকাতির খবর শতগুণ করে কে বা কারা গিয়ে বিজয়বাবুকে বলে বিয়েটা ভণ্ডুল করার উপক্রম করেছিল। বিজয়বাবুও বিয়ে ভাঙার তোড়জোড় করছিলেন, কিন্তু কি কাণ্ড, মুচি সাফ বলে দিয়েছে বিয়ে করতে হলে কাশিরামকেই, আর কাউকে নয়। সামনের শুক্রবার বিজয়বাবু আপনাকে আশীর্বাদ করতে আসছেন। দিন 15 পরে এক সকালে কাশীবাবু খুব মন দিয়ে তার বাগানে একটা বিরল প্রজাতির গোলাপ গাছের কলম লাগাচ্ছিলেন। হঠাৎ নরহরি বলে উঠল, ওই যে আবার এসেছে, এবার আবার কি বিপদ হয় কে জানে বাবা। কাশীবাবু অন্যমনস্ক গলায় বললেন, কে রে? ওই যে দেখুন না। কাশীবাবু ঘাড় ঘুরিয়ে দেখলেন ফটকের কাছে খাদু গড়াই দাঁড়িয়ে, তেমনই উলোঝুলো পোশাক, হাড় হাভাতে চেহারা, মুখে গ্যাল গ্যালে হাসি। চোখে চোখ পড়তেই ভারী আপ্যায়িত হয়ে বলল, না, বাগানখানা বড় সরেস বানিয়েছেন মশাই। কাশীবাবু হাত ছেড়ে উঠে পড়ে বললেন, এ কিন্তু আপনার ভারী অন্যায় খাদুবাবু। না হয় আমাদের মস্ত উপকারী করেছেন, তা বলে নিজের পরিচয়টা আজ অব্দি দিলেন না। হ্যাঁ, এটা কি ভালো হচ্ছে? খাদু গড়াই জিভ কেটে ভারী কাচুমাচু হয়ে বলে, ও কথা আর কবেন না। আসলে পরিচয়টা না 5 জনকে বলার মতো নয়, তবে চাপাচাপি যদি করেন তাহলে চুপি চুপি বলছি মশাই, আমি হলুম গে দয়াল হরি গড়াইয়ের ছেলে, রাখাল হরি গড়াইয়ের ভাইপো শ্রী ক্ষুদিরাম গড়াই। লোকে খাদু বলেই জানে। ওতে আর ভবি ভুলছে না। তা না হয় আসল কথাটা নাই বললেন।
আপনি হয়তো স্পাইডারম্যানই হবেন, কিংবা কে জানে সুপারম্যানও হতে পারেন, কিন্তু আজ আপনার সঙ্গে আমার অনেক আলোচনা আছে। আজ কিন্তু ছাড়ছি না আপনাকে। সেই যে নীলপুরের জঙ্গলে মাঝরাতে এসে ঘুম ভাঙিয়ে বললেন খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে, সেই ব্যাপারটা আজ আমাকে বুঝিয়ে দিতে হবে। কথাটা কিছুতেই মাথা থেকে তাড়াতে পারছি না মশাই। সে না হয় হবে, কিন্তু সাত সকালে উঠে খালি পেটে সেই বিষ্টুপুর থেকে 3 মাইল ঠেঙিয়ে আসছি মশাই। মানুষের খিদে তেষ্টা বলেও তো একটা কথা আছে। কাশীবাবু হেসে ফেললেন, বললেন, ও নিয়ে আর ভাবতে হবে না আপনাকে। আসুন তো আসুন, ভিতরে আসুন, জুত করে বসি। তারপর খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এড়ে গরু কিনে, এই নিয়ে দুজনের মধ্যে ঘোরতর আলোচনা হতে লাগলো। তা সে যাই হোক, আসল কথাটা হলো মহিষবাথানের জঙ্গলে আর নীলপুর অরণ্যে আগে অনেক ডাকাত ছিল, এখন আর ডাকাত নেই।